জালিয়াত লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র। ট্যুরিস্ট বাংলো আর ধর্মশালার মধ্যে অন্তত অকারণ কোলাহলের দিক দিয়ে এমন কোনো তফাৎ নেই। আমার তো মনে হয় ট্যুরিস্ট বাংলোতে সে ব্যাপারটা আরও বেশি, বিশেষ যদি সিজন নামক অবাঞ্ছিত সময়ে গিয়ে পড়া যায়। ঘরে ঘরে একাধিক মেয়ে ছেলে এবং এক পাল করে ছেলে মেয়ে মুনিয়া পাখির খাঁচাই স্মরণ করিয়ে দেয়। রাত দিনই কিচকিচ করছে। ধর্মশালাতে তবু যে যার ঘরেই থাকে বেশিরভাগ। এখানে একটি লাউঞ্জ নামক পদার্থ আছে, সোনায় সোহাগা। কিচকিচিনিটা ঘরে বাইরে সমান। বাধ্য হয়েই কোলাহলে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। উপায়ও তো নেই। 12 দিনের জন্যে বুক করেছি, সেইভাবেই ফেরার টিকিট কাটা। পালিয়ে অন্য কোথাও যাব সে পথও খোলা নেই। এখানে যে ইংরেজি মেজাজের একমাত্র হোটেল আছে, একটা নিরিবিলি থাকার ব্যবস্থা হতে পারত সেখানে গেলে। খোঁজ নিয়ে জেনেছি আগামী 15 দিনের মধ্যে সেখানে কোনো স্থান পাওয়ার সম্ভাবনা নেই। তার অনেক আগেই আমার এখানকার পরমায়ু শেষ হয়ে যাবে। অবশ্য 3-4 দিনের মধ্যেই এই বেডলামটা সয়ে গেল। এখন আর ঘুমের ব্যাঘাত হয় না। এমনকি বারান্দা পরিহার করে ঘরে বসলে বইও পড়তে পারি এক আধ সময়। সবটাকে একটা অস্পষ্ট শব্দ সমন্বয়, শব্দ নিহারিকা বলা চলে কি না জানি না। বলে ধরে নিলে আর কোনো অসুবিধে হয় না। পরিচিত কণ্ঠ থাকলেই মুশকিল, কানে গিয়েই ক্ষান্ত থাকে না সে। মরমে বা স্মৃতিতে গিয়ে পৌঁছই। সেই সঙ্গে সেই লোকটির পরিচয়ের সমস্ত বাতাবরণ নিয়ে আসে। মনটা মুহূর্তে সেইখানে চলে যায়। এখানে সে আশঙ্কাটা নেই। কথাগুলো শব্দ মাত্র, কোনো অর্থবহ নয়। তবে আজকের কোলাহলটা কিছু স্বতন্ত্র। খুবই উত্তেজনা দেখলাম আমাদের এই দোতলার বারান্দায়। তার মধ্যে কতকগুলো শব্দ একেবারেই অভিনব, সেই সঙ্গে উদ্বেগজনকও। অন্য দিনের অন্য সময়ের মতো অলস অবসরের মূল্যহীন বাক্য সমষ্টি নয়। ইস, এ যে রক্তে ভেসে গেছে, আগে ডেটল দিন। নেই? চুন আছে নাকি কারো কাছে? তাই দিন না। আরে আগে দেখুন স্টিচ টিস্টিচ করতে হবে কিনা, চুন দিলে তো বিপদ। আহা, আপনারা ডাক্তারি করছেন কেন? দিস ইজ এ সিরিয়াস কেস। হোয়াই ডু ইউ টেক দিস কেস ইন ইউর ওন হ্যান্ড? ডাক্তার নেই কাছে কোথাও? থাকা তো উচিত, ম্যানেজারকে জিজ্ঞেস করুন না। এমন করে মারে মানুষ? কে এসে? চাঁড়াল না বন মানুষ? স্কাউন্ড্রেল, সাধু না ছাই, উচিত পুলিশে দেওয়া। একটা ডায়েরি করিয়ে দিন মশাই। এই অবস্থাতেই চলে যান, কেস স্ট্রং হবে। অন্যরকম সুরও শোনা গেল। যান কেন আপনারা? সাধু শুনলেই ছুটতে হবে কাছা আঁটতে আঁটতে। বেশ হয়েছে, ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে আপনাদের। আর সত্যিই তো। আর একজন এই বক্তাকে সমর্থন জানালেন। আপনারা সেখানে গেছেন ট্রেসপাস করতে, সে তো আসেনি। সে যদি নিভৃতে সাধন ভজন করতে চায়, আপনারা কেন যাবেন সেখানে ডিস্টার্ব করতে? তা হোক না মশাই, তা বলে মানুষ খুন করবে? এ কি মগের মুল্লুক নাকি? আশ্রম? কিসের আশ্রম? আমাদের 5 জনের টাকাতেই তো চলে। এখানে আবার ট্রেসপাস কি? চলুন দেখি, দল বেঁধে যাই, উচিত শিক্ষা দিয়ে আসি ভণ্ড মাতাল বেটাকে। আপনারা কে? তাকে টাকা দিয়েছেন? উপস্থিত একজনও দিয়েছেন কি? উল্টে শুনেছি বরং কেউ প্রণামী দিতে গেলে ছুঁড়ে ফেলে দেয় সে। আরে রাখুন মশাই, তবে চলে কি সে? পূর্ববর্তী বক্তা
কি বলতে গেলেন, কিন্তু বলা হলো না। তার মধ্যেই কেয়ারটেকার ভদ্রলোকের গলা পাওয়া গেল। উহু হু উহু হু, ওসব কাজ করতে যাবেন না স্যার। এখানে পুলিশ সার্কেলে ওনার খুব খাতির, সবাই ভয় করে, সমীহ করে। এর আগেও জনাকতক গেছেন, সাধু ত্রিশূল দিয়ে একজনের মাথা ফাটিয়ে দিয়েছিল, আর একজনের কাঁধে বিঁধিয়ে দিয়েছিল এফোঁড় ওফোঁড় করে। পুলিশ জানাতে তারা বললে, আপনারা উইদাউট পারমিশন একজনের প্রাইভেট প্রমিসেসে ঢুকেছেন। যদি আমাদের সুবিচার করতে হয় তাহলে তো আগে ট্রেসপাসের চার্জে আপনাদের অ্যারেস্ট করব। তারপর সাধু যদি বলেন আপনারা ডাকাতি করার মতলবে তাঁর বাড়ি চড়াও হয়েছিলেন, আপনারা অন্যরকম প্রমাণ করতে পারবেন, সিরিয়াস গোলমালে পড়ে যাবেন বলে দিলুম। এইসব শুনে সে ভদ্রলোকেরা পালাতে পথ পান না। বুঝে দেখুন ব্যাপারটা। ওই জন্যেই তো কেউ ওকে ঘাঁটাতে সাহস করে না। এরপর কৌতূহল অসম্বরণীয় হয়ে উঠবে বইকি। উঠে বাইরে এলাম। দেখি আমাদের বারান্দার প্রান্তে 16 নম্বর ঘরে হাসানজি এন্টারপ্রাইজের যে 5-6টি ভদ্রলোক এসেছেন, তাঁরাই যৎপরনাস্তি শুকনো মুখে বসে আছেন। ওদের মধ্যে মোটা মতো যে ভদ্রলোকটি, তুলসীবাবু, তাঁর কপাল এতখানি কেটে গেছে, তা থেকে বেশ খানিকটা রক্ত গড়িয়ে পড়েছে, জামায় অবধি পড়েছে অনেকটা। ওদেরই ঘিরে এই জটলা এবং পরস্পর বিরোধী মন্তব্য নিক্ষেপ চলছে। ঘটনাটাও জানতে বেশি দেরি হলো না। এখান থেকে ওই যে একটা লাল রঙের বাড়ি দেখা যায়, বেশ গাছপালা বাগানে ঘেরা, মধ্যে একটু মন্দিরের মতোও আছে। তার কাছে বাঁশের মাথায় রক্তবর্ণ নিশান উঠছে। ওইখানে কে এক তান্ত্রিক সাধু থাকেন। সাধুর খুব নাম, অবশ্য নাকি সুনামের থেকে দুর্নামই বেশি। দিন রাত নাকি মদ খান। চক্ষু দুটি মদে ও গাঁজায় সর্বদা জবাফুল হয়ে থাকে। অত্যন্ত কটুভাষী, অভদ্র। কেউ দেখা করতে গেলে মারধর করেন, আবার কারোর ওপর অকারণেই প্রসন্ন হয়ে অনেক ভালো ভালো কথাও বলেন। ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দেন, ছাপা বইয়ের মতো। সাধুটির স্ত্রীঘটিত দোষও নাকি বিস্তর। প্রায়ই নতুন নতুন ভৈরবী দেখা যায় ওখানে। সেদিক দিয়ে কপালও খুব। বয়স এখন 65-66 কম নয়, কেউ কেউ বলে আরও বেশি। কিন্তু সম্প্রতি যে ভৈরবীর অধিষ্ঠান হয়েছে, পরমা সুন্দরী মেয়ে, 20-21 হবে বড়জোর। কোনো ধনী গৃহের মেয়ে বা বউ, একরাশ হীরের গহনা আর গিনি নিয়ে নাকি এসে উঠেছে ওর কাছে। তার সঙ্গেই এক আধবার যা সাধু বাইরে বেরোন, রিক্সা বা ট্যাক্সি করে। তরুণী ভৈরবীটি ওর জন্যে দুহাতে টাকা খরচ করে। শুধু কি তাই, কোন নাকি বিখ্যাত পাণ্ডার ছেলে প্রিয়দর্শন, লেখাপড়ায় ভালো ছেলে ছিল, কলেজ টলেজ ছেড়ে ওর কাছে এসে পড়ে আছে। চাকরের মতো সব করে। এমনি আর একটি কাশ্মীরি ব্রাহ্মণের ছেলেও থাকে। সে রান্না করে, পুজো করে, সাধুর পা টেপে, আবার সময়ে অসময়ে লাথিও খায়। এক সময় পান থেকে চুন খসলেই বেধড়ক মার দেন। একদিন তো নাকি ওই পাণ্ডার ছেলেটার বুকে বসে জোর করে মদ খাওয়াতে গিয়েছিলেন। ছেলেটা মরবার দাখিল, 6 ঘন্টা জ্ঞান ছিল না। সব সহ্য করেও পড়ে থাকে তারা। দুজনেরই নাকি বাড়ির অবস্থা ভালো। বাপ মারা এসে কত কান্নাকাটি করে, ছেলেদের হাতে পায়ে ধরে, কিন্তু তারা কেউ বাড়ি যায় না। কিসের লোভে পড়ে থাকে তা কেউ জানে না।
ইত্যাদি। আজকের ঘটনার বিবরণও শোনা গেল। এই ভদ্রলোকদের একটু সাধু খোঁজা বাতিক আছে, সেজন্যেই এরা যখন ছুটি নেন বা পান কয় বন্ধু মিলে বেরিয়ে পড়েন। তীর্থেই যান বেশিরভাগ। তীর্থদেবতারা সে ভ্রমণের প্রধান লক্ষ্য নন, তা বলাই বাহুল্য। এখানে এসেও সাধুর খোঁজ করছিলেন। কয়েকজনের মুখে এই তান্ত্রিক সাধুটির বিবরণ শুনে লাফিয়ে উঠেছেন। শিষ্য করতে চান না, টাকা বা প্রচার চান না, উল্টে ভক্তদের পরিহার করে চলতে চান। এ যদি যথার্থ খাঁটি সাধু না হয় তো সাধুকে? এই লোককেই তো খুঁজেছেন তাঁরা এতকাল। বারণ করেছিল অনেকেই, বদমেজাজি, মাতাল, কি দরকার ঘাটাতে যাওয়ার। এরা কারো কোনো কথা শোনেননি। আজ সকালে স্নান করে ফুল, মিষ্টি, ধূপ ইত্যাদি কিনে গেছেন সাধুকে দর্শন করতে। ভেবেছিলেন যখন ভেতরে একটা মন্দির বা ঠাকুরঘর আছে, তখন দেবতার নাম করে পূজার উপকরণ নিয়ে গেলে কিছু প্রত্যাখ্যান করতে পারবেন না। আর সকালে মদের প্রভাবটাও নিশ্চয়ই কম থাকবে। কিন্তু কে জানে কেন সাধু ওদের দেখা মাত্র যেন জ্বলে উঠেছেন। নিকালো, আভি নিকাল যাও, কুত্তিকি বাচ্চা, গাধিকে বাচ্চা ইত্যাদি বলে তেড়ে এসে ফুল, মিষ্টি সব ছড়িয়ে ফেলে দিয়েছেন। পা থেকে খড়ম খুলে প্রথম দিকে কজনকে এলোপাথাড়ি পিটেছেন, তাতেও এরা পালাননি। তুলসীবাবু হেঁট হয়ে পা ধরতে গিয়েছিলেন, তখন একটা ভারী লোহার চিমটে তুলে বসিয়ে দিয়েছেন তুলসীবাবুর মাথায়। তখন আর পালিয়ে আসা ছাড়া পথ থাকেনি। বেরিয়ে এখানে চলে এসেছেন 5 জনের সঙ্গে পরামর্শ করতে। 5 জনে 5 রকম পরামর্শ দিলে। আগেই তো দিয়েছিল ঢের, কিন্তু তুলসীবাবুরা শেষ পর্যন্ত নিজেদের বুদ্ধিই গ্রহণ করলেন। অর্থাৎ ব্যাপারটা সম্পূর্ণ চেপেই গেলেন। শিয়ান ঠকলে বাপকে বলে না, এই প্রাজ্ঞ নীতির অনুসরণ করে নিজেদের লজ্জা ঢেকে পরের দিনই কলকাতা ফিরে গেলেন রিজার্ভেশনের অপেক্ষা না করেই। তাঁরা যে শুধু ট্যুরিস্ট লজ নয়, আশপাশের সমস্ত বাঙালিরই দর্শনীয় এবং কৌতুক লক্ষ্য হয়ে উঠেছেন, এইটে বুঝেই এত ব্যস্ততা তাঁদের। তাঁরা তো চলে গেলেন, কিন্তু আমি কথাটা ভুলতে পারলুম না কিছুতেই। বড়ই দুর্বোধ্য মনে হতে লাগলো সবটা। খামোখা ভক্ত দর্শনার্থীদের সঙ্গে এত দুর্ব্যবহার করার অর্থ কি? এ কি একটা প্রচার কৌশল, পাবলিসিটি স্ট্যান্ড যাকে বলে? নাকি এর গভীর কোনো অর্থ আছে? সত্যি সত্যি জনসমাজ থেকে গা ঢাকা দিতে চায় নাকি? কোনো ক্রিমিনাল নয় তো, না হলে শিষ্য বাদ দিয়ে চলেই বা কিসে? আজ না হয় পয়সাওয়ালা তরুণী ভৈরবী জুটেছে, এতকাল চলত কিসে? বাড়ি, ঘর, মন্দির, নিত্য সেবা, পূজা সবই তো চলছে। মদেরও তো দাম কম নয়। আর সে মেয়েটাই বা কত পয়সা আনতে পেরেছে? এটা সবই একটা বড় রকমের আবরণ নয় তো? কি করে লোকটা ঠিক? রিসিভার অফ স্টোলেন প্রপার্টিজ, চোরাই মালের মহাজন, নাকি স্পাই, নাকি সত্যিই সাধু? পুলিশ এত খাতির করে কেন? চোরা লাভের ভাগ পায়, না সত্যি ভক্তি করে? যতই ভাবি ততই উত্তেজিত হয়ে উঠি। শেষে আর থাকতে না পেরে একদিন বিকেলের দিকে চলে গেলুম ওর আশ্রমের দিকে। উঁচু পাঁচিল ঘেরা একতলা বাড়ি, বাইরে থেকে কিছুই দেখা যায় না।
মন্দিরের চূড়ো আর লাল নিশানটা, তাও একটু দূরে গেলে তবে চোখে পড়ে। পাঁচিলটা এতই উঁচু। সন্দেহ আরও বাড়ল, এভাবে সরকারি জেলখানার মতো পাঁচিল তুলে লোকচক্ষুর আড়ালে থাকার উদ্দেশ্য কি? সাধুর আশ্রমে এমন কি অবাঞ্ছিত কার্যকলাপ হতে পারে যা লোকে দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মদ আর স্ত্রীলোক ঘটিত বদভ্যাসের কথা তো সবাই জেনে গেছে। নিশ্চয়ই তাহলে আরও কোনো গোপন কুকার্য চলে এখানে, যা কেউ দেখলে বা জানলে বিপদ বাঁধবে। সারা বিকেলটা সন্ধ্যা পর্যন্ত আশ্রমের চারদিকে ঘুরলুম। না সে সাধু, না তার রূপসী ভৈরবী, আর না সেই আশ্রম বালক দুটি। কেউ একবারও বাইরে বেরুল না বা দরজা খুলল না। কে কেমন দেখতে একবার দূর থেকেও দেখা গেল না। গিয়ে দৌড় ঠেলে দেখা করতে চাইব, সে সাহস নেই। দেখে শেখাই বুদ্ধিমানের কাজ, ঠেকে শেখে বেকুফরা। তুলসীবাবুদের দেখেই যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। তবে একথা ঠিক, বাজার হাট যখন করতে হয়, শুনেছি মধ্যে মধ্যে দর্শনেও যান সাধুজি। এমনিও ভৈরবীর সঙ্গে বেরিয়ে পড়েন মাঝে মধ্যে, তখন একবার না একবার দেখা হবেই। গেলুম ভোরবেলায় আবার। খুব ভোরেই উঠেছিলুম। ওর আশ্রমের কাছে যখন পৌঁছেছি তখনও 5টা বাজতে বেশ কিছু দেরি। দূর থেকেই দেখলুম আমার অধ্যাবসায় সফল হয়েছে। অল্প স্বল্প দূর থেকে এক আধ চাউনি দেখার প্রয়োজন নেই। সাধু মশাই সামনেই বসে আছেন। আশ্রমের সামনে উঁচু মতো বালির ঢিবিটায় বসে নিষ্পলক একদৃষ্টে নবোদ্ভাসিত পূর্বাকাশের দিকে চেয়ে আছেন। দৃষ্টি স্থির, সেই সঙ্গে সমস্ত দেহটাও। মনে হচ্ছে প্রাণহীন কোনো পাথরের মূর্তি। লোকটি কি যোগেই আছেন? একেই কি তবে যোগাসন বলে? তাহলে এটা তো ঠিক ভেলকিবাজি বা বিজ্ঞাপন বলে মনে হচ্ছে না। এত ভোরে উনি নিশ্চয়ই কোনো ভক্ত দর্শনার্থী আশা করেননি যে তার কাছে বিজ্ঞাপন করতে এইভাবে বসে থাকবেন। এদিকের কোনো হোটেল বাড়িতে কি ট্যুরিস্ট বাংলোয় এত ভোরে কেউ ওঠে না? যদি আমাকেই আশা করে থাকেন। কিন্তু তাহলে তো আরও বুঝতে হবে কোনো শক্তিমান বড় তপস্বী। অতি সন্তর্পণে কোনো শব্দ না হয় এইভাবে পা ফেলে কাছে এগিয়ে গেলুম। পাশ থেকে মুখটা ঠিক দেখা যাচ্ছিল না, তাই ঘুরে একটু কোনাকুনি সামনে গিয়ে দাঁড়ালুম, যাতে ভালো করে মানুষটা দেখা যায়। এবং দেখে চমকে উঠলুম, এ মুখ যে আমার চেনা, খুবই চেনা। 7-8 বছর খুব কম সময় না হলেও এমন কিছু বেশি সময় নয় যে এতটা ভুল হবে। সেই মুখ, সেই দাড়ি, সেই কপালে সিঁদুরের টানা দাগ, তার মধ্যে একটি শ্বেতচন্দন কি মাটির টিপ। শুধু পরিবর্তনের মধ্যে আগে মাথার চুলগুলো এমনই বড় বড় ঝাঁকড়া গোছের ছিল, এখন পেছনের দিকে 2-3টে ছোট ছোট জটা হয়েছে। দাড়িটাও একটু বেশি লম্বা বোধ হচ্ছে। আগেও কাঁচা পাকা ছিল, এখন কাঁচার চেয়ে পাকার ভাগ কিছু বেড়েছে এই মাত্র। স্বামী তারানন্দ। ছোটনাগপুরের এক বিখ্যাত শহরে উনি থাকতেন। সেখানে আগে আমাকে প্রায়ই যেতে হতো। সেইখানেই ওকে প্রথম দেখি। নদীর ধারে অনেকখানি জায়গা নিয়ে ওর আশ্রম ছিল। সাঁওতালি ধরনের
চওড়া দেওয়ালের বড় মেটে ঘর, অসংখ্য গাছপালা, গরু ছাগল দুটো। অনেকটা সেকালের তপবনের মতো মনে হতো। তখন ওর ভক্ত সংখ্যা অনেক, স্থানীয় বাঙালি, বিহারি অনেকেই নিয়মিত যেতেন। অতি মিষ্টভাষী, অমায়িক প্রকৃতির মানুষ ছিলেন। যে কেউ ডাকত তার বাড়িতে চলে যেতেন, তাতে কোনো বাছবিচারও ছিল না। কখনো দেখেছি ওখানেও বড় কারখানার জেনারেল ম্যানেজারের ঢাউস বিলিতি গাড়ি চড়ে যাচ্ছেন, আবার সাইকেল রিকশায় কোনো নিম্নবিত্ত ভক্তের সঙ্গে বসে তার বাড়িতে চলেছেন। কারো অসুখ বিসুখ হয়েছে শুনলে হেঁটেও চলে যেতেন তাকে দেখতে। সেজন্যে 2-3 মাইল হেঁটে যাওয়াও তাঁর কাছে আয়াসসাধ্য বা অপমানকর মনে হতো না। তবে শহরের মধ্যে দিয়ে বড় একটা কেউ হেঁটে যেতে দিত না। দেখতে পেলেই রিকশাওয়ালারা ছুটে এসে তাকে গাড়িতে তুলে নিত এবং ভাড়া দিতে চাইলে জিভ কেটে হাত জোড় করত। তার একটা কারণ অবশ্য, যা শুনেছি, অনেক রকম ওষুধ বিশুধ জানতেন তিনি। যাদের ডাক্তার টাকার ক্ষমতা নেই তারা সকলেই অসুখ বিসুখে ওর কাছে ছুটে যেত। অনেক সময় ধনী লোকেরাও যেতেন চিকিৎসার খ্যাতি শুনে। আমিও ক্রমশ ওর ভক্ত সংখ্যার মধ্যে গণ্য হয়ে পড়েছিলুম। বেশ লাগতো মানুষটিকে। একটু পাগলা মতো ছিলেন তখনও, কিন্তু অতি সদাশয় পাগল। নেশা টেশা করতে কখনো দেখিনি। প্রতি অমাবস্যায় ঠাকুর ঘরের দরজা বন্ধ করে পুজো করতেন। তখন ভেতরে কি করতেন, মদ ফদ খেতেন কিনা জানি না। তবে সারাদিন উপবাসী থেকে নিজে হাতে পুজোর জোগাড় করতেন। ভোগ পর্যন্ত নিজে রাঁধতেন। তাতে পুজোটা সাত্ত্বিকভাবেই হতো মনে হয়। পরের দিন ভোরে প্রসাদ পেতে গেছি কয়েকবার, তখনও কই মত্ত অবস্থায় কোনো দিন দেখিনি। তারপর কি যে হলো, একটা যেন বিরাট প্রাকৃতিক বিপর্যয়ে সব ওলটপালট হয়ে গেল। অকস্মাৎ দেখা গেল পুলিশ এসে ওর আশ্রম ঘিরেছে। পরে শোনা গেল যে বিস্তর জাল নোট পাওয়া গেছে আশ্রমে। তার দাম যা লেখা আছে লাখখানেক টাকা প্রায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তারপর কি হলো তা জানি না। তখনও ওর এক ভৈরবী ছিলেন। তিনি এই ঘটনার কয়েকদিন পর আশ্রম ও তার সমস্ত সাজপাট, গরু বাছুর ইত্যাদির ভার এক আদিবাসী পরিবারের হাতে দিয়ে সেখান থেকে চলে গেলেন। প্রথমটা বিশ্বাস হয়নি। মনে হয়েছিল কোথাও একটা বিরাট ভুল হচ্ছে। তারপর যখন দেখলুম পুলিশ ওকে হাজতেই রেখে দিল, মামলা চালাবে বলে প্রস্তুত হচ্ছে, তখন একটু দ্বিধায় পড়লুম। তবে কি এ সত্যি? না হলে উনি ছাড়া পেলেন না কেন? আর সাধুর আশ্রমেই বা অত জাল নোট এলো কোথা থেকে? ভৈরবী বা ওকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চাটি বাটি তুলে সরে পড়বে কেন? খুবই একটা রূঢ় আঘাত পেলুম মনে মনে। কষ্টও হলো খুব। সেই সঙ্গে নিজের বুদ্ধি বিবেচনার উপর থেকে আস্থাও চলে গেল অনেকখানি। মানুষ আমরা কিছুই চিনি না। কার ভেতরে কি আছে তা এক ভগবানই জানেন বোধহয়। এরপরে আর কোনো খবর পাইনি। ওখানে যাওয়াও ক্রমশ বন্ধ হয়ে গেল। ওখানে যে ঠিকার কাজে ঘন ঘন যেতে হতো, সে কাজ শেষ হয়ে গেল। কর্মক্ষেত্র সরে এসে গেল উড়িষ্যায়। কাজকর্মের ঝামেলাও বেড়ে গেছে আজকাল। অনেক বাধা, অনেক ঝঞ্ঝাট। ব্যবসায়ীর জীবনে বিড়ম্বনার অন্ত নেই। ফলে
ক্রমশ ভুলেও গেলুম সেই সাধুজি আর তার পরিণামের কথা। তারপর এই দেখা, সেই সদানন্দময় পরোপকারী অমায়িক সাধু এখানে এসে দুর্দান্ত মদ্যপ ও বদমেজাজি তান্ত্রিকে পরিণত হয়েছেন। বোধহয় জেল থেকে ছাড়া পেয়ে এইভাবেই গা ঢাকা দিয়েছেন। সবটা জড়িয়েই ছদ্মবেশ একটা। মজা মন্দ নয়, এইসব ভণ্ডদেরই দেখি যত ভক্ত শিষ্য জোটে, এদের টাকারও অভাব হয় না। কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে, জেল থেকে ছাড়া পেল কখন? কালই তো ট্যুরিস্ট লজের ম্যানেজার বলছিলেন সাধুটি এখানে এসেছেন 9-10 বছর হয়ে গেল। 10 বছর ভুল, হিসেব করে দেখলুম যে ঠিক 9 বছর হয়ে গেল। ওর সঙ্গে যেদিন আমার শেষ দেখা হয়, অর্থাৎ যেদিন পুলিশে ওকে ধরে। তবে কি শেষ পর্যন্ত উনি ছাড়াই পেয়েছিলেন? মকদ্দমা চালাতে পারেনি পুলিশ? তাহলেও তো সগৌরবে সেখানে ফিরে যাবার কথা। এখানে এলেন কেন? স্মৃতি ও চিন্তার বিবরণ কাগজে লিখতে অনেক সময় লাগে, মনের মধ্যে খেলে যায় এক মুহূর্তে। গিয়ে দাঁড়িয়ে বিস্ময়ের আঘাতটা ভালো করে সামলে নেবার আগেই উনি চোখ চাইলেন। বলাটা হয়তো ভুলই হলো একটু, চোখ দিয়ে তো চেয়েছিলেন। সে চোখে দৃষ্টি ফিরে এলো। আমার দিকে ফিরে সস্নেহ সহজভাবেই বললেন, আয়, আমি জানি তুই গত শুক্রবার এসেছিস। না না, যোগ বল নয়, তুই স্টেশন থেকে যখন আসছিলি তখনই দেখেছি। ভাবছিলুম মাতাল গেঁজেল বজ্জাত সাধুটাকে একবার হয়তো দেখতে আসবি আপনি, না হলে ডেকেই পাঠাবো একদিন, আগে খবর দিতুম। কিন্তু আমি কাউকে ডাকতে পাঠিয়েছি দেখা করব বলে। এ শুনলে শহরে এমন শোরগোল পড়ে যেত যে তোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে হতো। চল ভেতরে যাই, নাকি জালিয়াত সাধুর আশ্রমে ঢুকতে ঘেন্না করবে? এই বলে একটু হাসলেন, সেই অভ্যস্ত মিষ্টি অমায়িক হাসি। মাতলামির কোনো চিহ্ন পর্যন্ত নেই কোথাও, বদমেজাজের তো নাম গন্ধ নেই। কথাটা ঠাট্টার ছলে বলেছেন। ঠাট্টার ছলে বলেছেন নাকি সত্যি বুঝলুম না। সে যাই হোক, এ ধরনের সোজাসুজি আক্রমণে অপ্রতিভ হয়ে পড়ারই কথা। আমিও হলুম। হাসব না অনুতপ্ত হব না প্রতিবাদ করব, ঠিক বুঝে উঠতে না পেরে একটু বোকার মতো হেসে বললুম, এখানেই বসি না, বেশ নিরিবিলি। সঙ্গে সঙ্গেই ঘাড় নাড়লেন সাধু আর বললেন, বেশ তো, তাই বস। আরও আধ ঘন্টার আগে চেঞ্জার বাবুদের কারও ঘুম ভাঙবে না, ততক্ষণ অনায়াসে বসতে পারা যায়। তোর তো এখনো চা পেটে পড়েনি বোধহয়। তা দেবে, ভৈরবীকে তোর কথা বলাই আছে। এতক্ষণে নিশ্চয় বুঝেছে যে তুই সেই মানুষ, এখনই চা পাঠিয়ে দেবে। বলার সঙ্গে সঙ্গেই প্রায় একটি অতি সুদর্শন বছর 17 বা 18 ব্রাহ্মণ ছেলে খালি গায়ে শুভ্র পৈতের বোছা পরে আছে। ব্রাহ্মণ বলে চেনার অসুবিধে নেই। এসে অতি সুদৃশ্য ট্রে করে চায়ের সরঞ্জাম রেখে গেল। বুঝলুম এই সে পাণ্ডার ছেলে, সে বকটি। এমন ছেলে বাড়ি ছেড়ে এসে এই বিনা মাইনের চাকরের কাজ করছে। বাপ মার তো পাগল হয়ে যাওয়ার কথা। চায়ের সরঞ্জাম শুধু নয়, চাও মূল্যবান, সুগন্ধি। চা আর কয়েকখানা নিমকি,
কিন্তু একটি মাত্র কাপ। ব্যস্ত হয়ে ছেলেটিকে সে কথা স্মরণ করাতে গিয়ে মনে পড়ল তারানন্দ চা খান না, অন্তত তখন খেতেন না। তবু প্রশ্ন করলুম একবার, আপনি খাবেন না চা? খান না নাকি এখনো? তারানন্দ মুচকি হাসলেন, বললেন, ভয়ঙ্কর তান্ত্রিক, দিনরাত মদে ডুবে থাকি, শুনিসনি? আমি চা খাবো কি রে, তুই খা। বোধহয় এসে সমস্তই শুনেছিস। ও চা খায়, চায়ের শখও খুব, কলকাতা থেকে ভালো চা আনায়। তারপর হঠাৎ প্রশ্ন করলেন, হ্যাঁ রে, সাধনরা কেমন আছে জানিস? কাজকর্ম ভালো পেয়েছে কি? বিয়ে করেছে? সাধন সে আবার কে? একবার এক মুহূর্ত একটু বিহ্বল হয়ে পড়েছিলাম। তারপরেই মনে পড়ল সাধন ওর সেই ওখানকার আশ্রমের পাশেই থাকত, বিহারের সেই শহরে। সাধারণ গৃহস্থ, ওখানের এক মাড়োয়ারির গদিতে সামান্য চাকরি করত। মা বাবা ভাই বোন, বিরাট সংসার, আর ওই অল্প আয়। অতি কষ্টেই সংসার চালাতো। তাই তখনই বয়স প্রায় 40-এর কাছাকাছি পৌঁছবে। ও ভাই বোনের মুখ চেয়ে বিয়ে থা করেনি। ভদ্রলোককে বেশি করে মনে রাখার কারণ, মা বাবার ওপর অমন ভক্তি আর কারো দেখিনি, মানে আমি অন্তত দেখিনি। প্রতিদিন সকালে উঠে মাকে আর বাবাকে প্রণাম করে তবে সূর্য প্রণাম বা ভগবানের নাম করত। আমি ওখানে থাকতে থাকতেই বাবার ক্যান্সার ধরা পড়ল যখন, অত বড় লোকটার কি ছেলে মানুষের মতো কান্না। জমি জমা সামান্যই ছিল, কিন্তু তাও বোধ হয় সব দিয়ে দিতেন সাধনবাবু বাবার চিকিৎসার জন্যে। যে রকম পাগলের মতো হয়ে উঠেছিলেন। শুধু বাবা তখনও বেঁচে, জমি জমা যেটুকু ছিল সমস্তই তাঁর নামে, সেই জন্যেই বেচতে পারেননি। বাবা সই করতে রাজি হননি, তাই কোনো মতে ওইটুকু রক্ষা পেয়েছিল। বাবা স্পষ্টই বলেছিলেন বারবার যে এ সারবার রোগ নয়, এই 65 বছর বয়সে যখন হয়েছে, মাঝখান থেকে ছেলে মেয়েগুলোকে পথে বসাবো, তোর মাই বা কি খাবে? এখনো তো কেউ কাজকর্ম কিছু পেল না। জমি বলতে তো ওই, পুরো ফসল হলে 9 মাসের খোরাকি ওঠে, তাও পুরো ফসল 3 বছরে একবারও পাওয়া যায় কিনা সন্দেহ। এবারেই বা কি হবে? আর এতেই কি চিকিৎসার টাকা উঠবে? সৎযুক্তির কথা, কিন্তু সাধনবাবু বাবাকে অত ভক্তি করলেও, অথবা করতেন বলেই সে যুক্তি শুনতে পারেননি। জমি বাড়ি বেচতে পারলেন না ঠিকই, কিন্তু তাছাড়া যা কিছু ছিল, বাসনকোসন সোনারূপো বিশেষ ছিল না, বা 2-1 কুঁচি ছিল, সব বেচে দিলেন। তারপর শুরু হলো দেদার দেনা। এই পর্যন্ত জানি, তার পরের খবর আর কিছু রাখি না। তারানন্দ গ্রেপ্তার হবার পর আর যা 2-1 বার গিয়েছিলুম বকেয়া পাওনা আদায়ের দায়ে, কতকগুলি ভাউচার ইত্যাদি সই করাতে, কিন্তু সেও একবেলা আধবেলার জন্য। জনৈক সাধনবাবুর কি হলো, এত খোঁজ করবার সময়ও ছিল না, মনেও ছিল না। সে কথাই বললুম চা খেতে খেতে। তবে একটা কথা মনে ছিল না, এখন ওকে বলতে গিয়ে মনে পড়ে গেল, যেটা শেষবার ওখানে গিয়ে শুনে এসেছিলুম। বলেছিল গনু রিক্সাওয়ালা, এমনই কথা প্রসঙ্গে বলেছিল। সবাই যখন নাকি সাধুর ওপর বিদ্রুপ নিন্দায়
ও ধিক্কারে মুখর হয়ে উঠেছে। সাধনবাবু নাকি আশ্রমে গিয়ে খুঁজে খুঁজে ওর একজোড়া পরিত্যক্ত পুরনো খড়ম এনে নিজের ঘরের কুলুঙ্গিতে রেখে দিয়েছেন। নিত্য তাতে ফুল চন্দন দিয়ে পুজো করেন, রামায়ণের ভরতের মতো। প্রত্যহ সকালে উঠে যেমন মা বাবাকে প্রণাম করেন, তেমনি সেই খড়মেও একবার করে মাথা ঠেকান। এটাও বললুম ওকে, শুনে একটু হাসলেন সাধু। বললেন, ওটা অমনি চিরকালেরই পাগলা। তারপর শূন্য পানে একটুখানি চেয়ে থেকে বললেন, অথচ উল্টোটাই হওয়া উচিত ছিল। আমাদেরই উচিত ছিল ওর পাদুকা পূজা করা। এ যুগে কেন, আমার এতখানি বয়সে আর কারো এমন মা বাপের উপর ভক্তি দেখিনি। মা বাপের সেবা হবে না হয়তো ঠিক মতো, বউ এসে পর করবে, এই ভয়ে বিয়েই করল না। ওই যথার্থ সাধু। আরও একটু চুপ করে থেকে বললেন, লোকটা কৃতজ্ঞও, ওর ভালো হবে, শান্তি পাবে হয়তো। অকৃতজ্ঞ বেঈমান লোকে কখনো শান্তি পায় না। হঠাৎই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা। আচ্ছা, ও ব্যাপারটা কি বলুন তো? ওই মানে পুলিশের হাঙ্গামাটা? নিঃশব্দেই খুব খানিকটা হাসলেন, কৌতুকের হাসি। অপরের দুর্বলতা ধরা পড়ে গেছে, ওরই প্রত্যাশা মতো ফাঁদে পড়েছে কেউ। এই রকম দেখলে যেমন বিজয় মিশ্রিত কৌতুকের হাসি হাসে মানুষ, তেমনি। বললেন, সেটা এখনো মনে আছে? ওই মতলবেই এসেছিস বুঝি, এতদিনের কৌতূহল মেটাতে? কিন্তু শুনেই বা কি লাভ? নোট জাল করি বলে জেনে রেখেছিস, সেই তো ভালো। ভক্তিতে আর আমার কাজ নেই। এখানে মাতাল বদমাইশ বলে জানে সবাই, বদমেজাজি ভণ্ড লোকটা। একরকম বেশ শান্তিতে আছি রে। গুচ্ছের ভক্ত শিষ্য জুটলে একেবারে গেরস্থ হয়ে যেতে হয়, সংসারে জড়িয়ে পড়তে হয়। তখন তারাই হয়ে দাঁড়ায় আত্মীয়ের মতো। তাদের দুঃখ দৈন্য রোগ শোকের অংশভাগী হতে হয়, সে মহাজ্বালা। যেন বিরাট এক সংসার গড়ে উঠে সবাইকে নিয়ে। ওইসব ঝঞ্ঝাট অশান্তি করব শুধু তো নিজের কাজ করব কখন? আর তাহলে সংসারই বা ছাড়লুম কেন? বেথা করে নিজের ছেলেপুলে নিয়েই তো থাকতে পারতুম। আমি বললুম, তা বলে অমন মারধর করাটা? শেষে একটা খুন জখম কিছু হয়ে গেলে তখন? ও, এখানের এইসব শৌখিন ভক্তদের কথা বলছিস? কাল তারা তোর ওখান থেকে এসেছিল না? সত্যি কথা বলতে কি, ওখানে যারা আসতো তাদের বুঝি অশিক্ষিত গ্রাম্য লোক। তারা তাদের ধারণা বিশ্বাস মতো চলে। এই শহুরে ভক্তগুলোকে দেখলে সত্যি বলছি, আমার মাথায় যেন রক্ত চড়ে যায়, আগুন জ্বলতে থাকে। ইচ্ছে করে খুন করি বেটা বেটিদের, টুকরো টুকরো করে কাটি। নিজেরা কিচ্ছুটি করবে না, কোনো রিপু দমনের চেষ্টা করবে না। আশা করবে মহাপুরুষ বা সাধু একজন যাকে ধরেছে তিনি ওদের হয়ে সব করে দেবেন। ভাবটা এই, তুমি সাধু, তোমাকে ভক্তি করছি, এই ঢের। এখন তোমার কর্তব্য আমাদের তরিয়ে দেওয়া। আমরা বসে বসে আরাম করব, গোচ্ছার গিলব, বিলাসে ডুবে থাকব, যত পাপ অন্যায় চুরি জোচ্চুরি সব করব। তুমি আমাদের ইহলোকের বিপদ আপদ কাটিয়ে দেবে। ছেলেদের ভালো চাকরি, মেয়েদের ভালো বিয়ের ব্যবস্থা করবে, তাদের পাশ করিয়ে দেবে, অসুখ বিসুখ হলে ভালো করবে। সেই সঙ্গে
পরলোকে ভালো দেখে একটা বাড়ি দেখে রাখবে, সেখানেও যাতে এই রকম সুখে স্বচ্ছন্দে থাকতে পারি সে ব্যবস্থা করে দেবে। আর ভগবানের দেখাটাও অমনি। আমার যদি সময় হয় সব কাজ শখ বজায় দিয়ে পাইয়ে দেবে। বুঝলি, এদের সব ব্যাপারেই ওই রকম। অসুখ হলে দেখিস না কেউ একটু সাবধান হয় না, বলে যদি সাবধানেই থাকবো তাহলে ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি কেন, পয়সাও খরচ করব আবার খাওয়াও বন্ধ করব। পাপ পাপ, মহাপাপ। এদের মুখ দেখলেও পাপ হয় রে। ওই গুটি গুটি দাঁত বার করে অমায়িক হাসির সঙ্গে এসে দাঁড়ানো দেখলে আমার সমস্ত শরীর যেন বিছের কামড়ে জ্বলতে থাকে। বেশিক্ষণ ওদের সঙ্গ করলে আত্মার অধঃপতন ঘটে, সাধন ভজন নষ্ট হয়ে যায়। বলতে বলতেই চোখ মুখ লাল হয়ে উঠল সাধুর, দৃষ্টি যেন আগুনের মতো জ্বলতে লাগলো। কিন্তু একটু চুপ করে থেকে অমানসিক চেষ্টাতেই আবার সামলে নিলেন নিজেকে। বললেন, সেই জন্যেই, এই এদের জন্যেই মানুষের সংসর্গে আমার ঘেন্না হয়ে গেছে। ওখান থেকে যে চলে এলুম সেও তো ওই জ্বালাতেই, ওই সাধনটার জন্যেই। মানে সেজন্যে যে আসতে হতো তা নয়, তবে ওর পরেই চোখ খুলে গেল। বুঝলুম এভাবে থাকলে আরও জড়িয়ে পড়তে হবে, নিজের কাজ শিখেই উঠবে। কিন্তু সাধনের জন্যেই? ব্যাপারটা তো কিছু বুঝলুম না। ওর জন্যে কি হয়েছিল? কণ্ঠস্বরে কি একটু বেশি ব্যগ্রতা প্রকাশ পেয়েছিল? বোধ হয় সাধুর কণ্ঠে সেই পরিমাণই ব্যঙ্গ কৌতুক। বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, কথাটা শোনবার জন্যে, এর ভেতর সেঁধবার জন্যে পেট ফুলছে না? মেয়ে ছেলেদের মতো এত কৌতূহল কেন রে বেটা, তুই না পুরুষ? তারপর একটু থেমে যেন কি ভেবে নিয়ে বললেন, তা শোন, তোকে বলতে পারি, এখন আর এসব কথা রটলেও সাধনের কোনো অনিষ্ট হবে না, কেউ বিশ্বাস করবে না। আর তুই বা সেখানে কবে যাচ্ছিস, কাকে বলছিস? এমন কিছু নয়, সাধন বাপের অসুখে তো পাগল হয়ে গেছিল একেবারে। কত বুঝিয়েছি, বলেছি যে শরীরটা যাওয়ার একটা উপলক্ষ তো চাই। কৃষ্ণ, বুদ্ধ, যিশু কেউই এ নিয়ম এড়াতে পারেনি। আর অনেক বয়স হয়েছে, তাকে বাঁচিয়ে রেখেই বা কি করবি? এমন কি ভোগ সুখ দিতে পারবি? তারই বা কতটুকু সামর্থ্য আছে ভোগ করার? তাকে সে কথা শোনে? মানুষ পাগল হলে কি আর যুক্তিতে কান দেয়? না, সে সব কথা মাথাতে ঢোকে। পয়সার জন্যে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই সময় এক বেটা জালিয়াত ওর ঘাড়ে এসে ভর করল। ওই জাল নোটের বান্ডিল ওকে গছিয়ে দিল। মারোয়ারির গদিতে কাজ করে, পোস্ট অফিসে, ব্যাংকে নিত্য টাকা যায়। বলে দিয়েছিল যে রোজ একখানা দুখানা করে জাল নোট চালিয়ে দিলে কেউ ধরতে পারবে না। ধরা পড়লেও বলতে পারবে, আমি জানি না কে দিয়েছে। চালাতে পারলে সিকি সাধন পাবে, মানে 100 টাকায় 25 টাকা। তবু হয়তো রাজি হতো না। আগাম 200 টাকা মানে ভালো টাকা ওর হাতে গুঁজে দিয়ে গেল। সাধনও আর লোভ সামলাতে পারল না। তার আগেই এক কাণ্ড হয়ে গেছে। রামস্বরূপের দোকানে ধারে ওষুধ কিনেছিল। সেদিনই বলে দিয়েছে তার বকেয়া টাকা খানিকটা না পেলে আর ওষুধ ইঞ্জেকশন ধারে দিতে পারবে না।
জালিয়াত বেটারা ভেবেছিল সাধনকে সবাই ভালোবাসে, সৎ ধর্মভীরু লোক বলে জানে, ওকে কেউ সন্দেহ করবে না। কিন্তু ধর্মের ঘরে যে পাপ সয় না, সেইটাই জানতো না বেটারা। প্রথম দিনই সাধনেরই দুর্বুদ্ধি বা সুবুদ্ধি যাই বলিস, পাপের পয়সা খেতে হলো না। একেবারে 4খানা 100 টাকার জাল নোট নিয়ে গেছে, তাতেই ধরা পড়ে গেল। ব্যাংকের লোকেরা ওকে ডিটেন করে পুলিশে খবর দিলে। ভাগ্যিস সেই সময় জীবন মাহাতাও ব্যাংকে গেছিল। সে খুব ভালোবাসত সাধনকে। সে ছুটতে ছুটতে এসে আমাকে খবর দিলে। তখনই বুঝে নিলুম ব্যাপারটা। আগের দিনই রামস্বরূপের দোকান থেকে 1 গাদা ওষুধ এনেছে, অথচ টাকার জন্যে ওরা ওষুধ দেওয়া বন্ধ করেছিল জানি। আমি জীবনকে নিয়েই চলে গেলুম ওদের বাড়ি। সেখানে ধানের বস্তা সরাতেই ছোট একটা কালো ট্রাঙ্ক দেখা গেল, বস্তা চাপা লুকোনো। আমি আর খুলে দেখিও নি, জীবনকে দিয়েই বাক্সটা বাইরে এনে আমার শোবার ঘরে চৌকির নিচে রেখে জীবনকে শিখিয়ে দিলুম বলতে, সাধন নিজে বাঁচবার জন্যে কখনো আমার নামে এমন দোষ চাপাতে রাজি হবে না জানতুম। তাই ওকে বলতে বললুম যে আমি এই কখানা নোট সাধনকে ভাঙাতে দিয়েছিলুম। সাধন গুরুভক্তিতে সে কথা বলছে না, দায়টা নিজের ওপর নিচ্ছে। আরও বলেছিলুম সাধনকে বলতে যে বাবার জন্যে এত বড় ঝুঁকিটা নিয়েছিল, ও জেলে গেলে সে বাবার কি গতি হবে, না খেয়ে মরেই যাবে যে। তাছাড়া আমাকে পুলিশ কিছু করবে না, সুতরাং সে যেন চুপ করে থাকে, বেশি সাউখুরি করতে না যায়। এই পর্যন্ত বলে বোধ করি শ্রান্তিতেই চুপ করলেন সাধু। কিন্তু আমার তখন আর ধৈর্য নেই, অসহিষ্ণুভাবেই তাড়া লাগাই। তারপর, দাঁড়া রে বাপু, দম নিতে দে একটু। সস্নেহ ধমক দিয়ে ওঠেন সাধু। তারপর বলেন, তারপর আর কি, চুপ করেই রইল সে। আসল দোষী যে, তার নামও সে বলবে না কিছুতে, এটাও জানতুম। যেহেতু ওই কটা টাকা খেয়েছে, বেইমানি করবে না। আবার বাবার কথা ভেবেই আমার কথাও অমান্য করতে সাহস করল না। আমার আন্দাজও সঠিক। পুলিশ এসে বাক্সটা ভাঙতেই গাদা খানেক ওই জাল নোট বেরোলো ঠাসাঠাসি করা। অন্তত 1,00,000 খানেক টাকা হবে, সব ভাঙালে। পুলিশ ধরে আমাকে থানায় নিয়ে যেতে ওসি তো অবাক। সে বেচারার যা মুখের অবস্থা, কি বলবো। আমাকে হাত জোড় করে বলে, মহারাজ জি, क्या बात है, कृपा करके बताइए। আমি বললুম, আমি কিছুই বলবো না, হ্যাঁও বলবো না, নাও বলবো না। কিছু বললেই মিথ্যে বলা হবে। এই অবস্থায় তোমার আইনে যা আছে তাই করো, আমার মুখ চাইতে হবে না। তারপর ছাড়া পেলেন কি করে? আরে আমাকে ধরে কে? আমি জেলে থাকলে যে মা বেটির ঘুম হবে না, ও বেটি নিজ গরজে ছাড়িয়ে আনলো। তবে তার জন্যে নয়, ভক্ত এড়াতেই পালিয়ে এলুম। এরপর ওখানে থাকলে আরও 1000 খানেক ভক্ত বাড়ত। আরও মামলার ভোজবাজিটাও কি করে ফাঁস হয়ে গেছিল। ম্যাজিস্ট্রেটের সামনে বাক্স দেখাতে গিয়ে সবাই দেখে বাক্স খালি, 1খানা নোটেরও চিহ্ন নেই। যেমন তালাবন্ধ তেমনই আছে, সিলমোহরও ভাঙেনি। থানার গুদমে ছিল,
তখন আর আমাকে ধরে রাখবে কোন অজুহাতে? অবশ্যই আসল কালপ্রিট কে তা আমি পরে জেনেছিলুম। ওসিকে জানিয়েও দিয়েছিলুম চুপি চুপি। ব্লক ছাপা মেশিন শুদ্ধ ওরা ধরেছিল। আমার জন্য সাধন বেচারার যে দুর্নামটা হতে পারত, চাকরি নিয়ে টানাটানি, সেটা বেঁচে গেল। কিন্তু আর নয়, পথে লোক দেখা যাচ্ছে একজন দুজন করে। এবার ওঠ, ভেতরে চ। উঠে চলতে চলতে এতক্ষণে ভরসা বেড়ে গেছে খানিকটা। প্রশ্ন করলুম, তা আপনি তো ভক্ত ঢুকতে দেন না, চলে কিসে? খরচ তো কম নয়। যার গরজ, যার আশ্রম সে চালায়, মা চালায়। কোথা থেকে টাকা আসে কোনোদিনই খবর নিইনি। আজই বা নিতে যাব কি জন্যে? টাকার খবরই যদি নেব, আয়ের কথা ভাবব, তাহলে সন্ন্যাসী হলুম কি জন্যে রে বেটা? কিন্তু এই যে দুজন ভক্ত সেবক, এদের আশাতে বাধা দেননি কেন? এরাই বা পড়ে আছে কিসের আশায়? আর ওই অল্প বয়সী ভৈরবী বা কোন আকর্ষণে এলো আপনার কাছে? অকস্মাৎ হো হো করে হেসে উঠলেন সাধু। ওইটা জানার জন্যেই আরো ছটফটিয়ে মরছিস না? ওরে গাধা, অল্প বয়স যতটা দেখিস অতটা নয় ওর। তাছাড়া জানবি, এও জন্মান্তরের সম্পর্ক। গত শরীরেও ও আমার ভৈরবী ছিল। মায়ের একটু মজা করার ইচ্ছে, তাই অন্য জায়গায় ছটকে পড়েছিল। তবে আর নয়, এ জন্মেই ওর শরীর নেওয়ার শেষ। ও মায়ের কৃপা, তার প্রসাদ পেয়ে গেছে। উচ্চ মার্গের সাধিকা ও। শুনলে অবাক হয়ে যাবি, আমি ওকে নিত্য পুজো করি ফুল চন্দন দিয়ে। আর ওই ছেলে দুটো? সেও নিশ্চয়ই পূর্বজন্মের সংস্কার, নইলে ওরাই বা এসে অমনভাবে পড়ে থাকবে কেন? আর আমি বা তাড়াতে পারি না কেন? নিশ্চয়ই আগের জন্মে এগিয়েছিল, তাই সে বেটি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আসল কথা কি জানিস, আমি এসব নিয়ে মোটেই মাথা ঘামাই না। মায়ের হোটেলে আছি মহা আনন্দে, নিশ্চিন্ত হয়ে। এত কথা আমার জানবারই বা দরকার কি? দরজার সামনে দাঁড়িয়েই শেষের কথাগুলো বলছিলেন সাধু। এখন চারদিকে চেয়ে দেখে বললেন, তুই বরং এখন ফিরেই যা, তোর আর ভেতরে এসে দরকার নেই। এখন কেউ দেখছে না ঠিকই, কিন্তু এরপর যখন বেরোতে যাবি, কে কোথায় দেখবে অস্থির করে মারবে। বলতে বলতেই নিজে ভেতরে ঢুকে আর কোনো বিদায় সম্ভাষণের চেষ্টা মাত্র না করে ঝপাত করে দরজাটা বন্ধ করে দিলেন আমার মুখের উপরই।